সাল ২০২২ পাঞ্জাবের লুধিয়ানার কাছে একটি ছোট্ট গ্রাম। গ্রীষ্মের এক উত্তপ্ত দুপুর, আকাশ যেন আগুন বর্ষণ করছিল। গ্রামের এক কোণে একটি ছোট্ট বাড়িতে মায়া উনুনের পাশে বসেছিলেন। তার কপালে ঘামের ফোঁটাগুলো যেন তার জীবনের দুঃখগুলোর মতো একের পর এক গড়িয়ে পড়ছিল। মাত্র কয়েকদিন আগে মায়া তার স্বামীকে একটি সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন। তার স্বামী হরজিন্দর ছিলেন একজন ট্রাক চালক, সরল পরিশ্রমী মানুষ। মায়ার সঙ্গে তার জীবন বিলাসবহুল না হলেও সুখে ভরা ছিল। সেদিনও হরজিন্দর বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলেন, দেখো মায়া, আমি আর ট্রাক চালাতে চাই না। ভাবছি রাস্তার ধারে একটা ধাবা খুলব। তোমার হাতের রান্না সবাই পছন্দ করবে। মায়া হেসে বলেছিলেন, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, তারপর দুজনে মিলে পরিকল্পনা করব। কিন্তু কে জানত সেই তাড়াতাড়ি ফেরার দিন আর কখনো আসবে না। রাতে পুলিশের ফোন এলো, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এক মুহূর্তে মায়ার পুরো জগৎ উপড়ে গেল। হরজিন্দরের মৃত্যুর পর মায়া একেবারে একা হয়ে গেলেন। না কেউ রোজগার করার, না কেউ পাশে থাকার। তিনি বাপের বাড়ি গেলেন, কিন্তু সেখানে আপনজনের মতো আচরণ পেলেন না। মা বাবা আগেই মারা গিয়েছিলেন, আর বড় বোনের বাড়িতে আগের মতো জায়গা ছিল না। দুলাভাইয়ের আচরণও ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। রাতে অদ্ভুত দৃষ্টিতে তাকানো, কথায় অসভ্য ইঙ্গিত। একদিন তো তিনি জোর করে কিছু করার চেষ্টাও করলেন। মায়া কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। চোখে ভয়, মনে প্রশ্ন, আমার ঠিকানা শেষমেশ কোথায়? তিনি শ্বশুরবাড়ি ফিরলেন, এই আশায় যে সেখানে হয়তো কোনো আশ্রয় পাবেন। কিন্তু হরজিন্দরের ৩ বড় ভাই ও শ্বশুর স্পষ্ট বলে দিলেন, এখানে তোমার আর কিছু নেই। তুমি তোমার বাপের বাড়ি যাও, যেখানে খুশি চলে যাও। এই বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক শেষ। গ্রামের পঞ্চায়েত ডাকা হলো। পঞ্চায়েত বলল, ও হরজিন্দরের স্ত্রী, ওকে একটা ঘর দাও, অন্তত মাথার উপর ছাদ তো থাকুক। তাই তাকে শ্বশুরবাড়ির একটি ছোট্ট ঘর দেওয়া হলো। কিন্তু ঘর তো পাওয়া গেল, পেটের কি হবে? মায়া আগে কখনো বাইরে কাজ করেননি, কিন্তু ক্ষুধা মানুষকে এমন সব শেখায় যা জীবন শেখাতে পারে না। অনেক রাত তিনি শুধু জল খেয়ে পেট ভরেছেন। গ্রামের মহিলাদের কাছে ধার চেয়েছেন, কিন্তু প্রতিবারই শুধু তিরস্কার পেয়েছেন। আরে, এই অল্প বয়সী বিধবা কাজ করে না, জানি না কিভাবে পেট ভরে। তার কানে হরজিন্দরের কথা বাজতে লাগল, ধাবা খুলব। আর একদিন মায়া প্রতিজ্ঞা করলেন, না, আর ভয় পাব না, আর কারো কাছে হাত পাতব না, নিজের জোরে কিছু করে দেখাব। গ্রামের পাশ দিয়ে একটি বড় হাইওয়ে ছিল, যা পাঞ্জাবকে হরিয়ানার সঙ্গে যুক্ত করত। রোজ শত শত ট্রাক, বাস আর গাড়ি যাতায়াত করত। মায়া সিদ্ধান্ত নিলেন, সেখানে রাস্তার ধারে একটি গাছের নিচে তিনি একটি ছোট ঠেলাগাড়ি লাগাবেন। ঠেলাগাড়ি ছিল না, তাই তিনি একটি চট পেতে নিলেন। 2 কিলো আটা মেখে আলুর তরকারি বানালেন। কিছু দোনা, চামচ আর 1 বালতি জল নিলেন। হাতে ঝোলা নিয়ে প্রথমবারের মতো গ্রামের নারী মায়া কিছু বিক্রি করতে রাস্তায় বেরোলেন। কিন্তু তার পা কাঁপছিল, বুক ধরফর করছিল, চোখে ভয় আর ঠোঁটে একটাই প্রশ্ন, লোকেরা আমার কাছ থেকে খাবার নেবে নাকি আমাকে নিয়ে কথা বলবে? অনেকক্ষণ তিনি গাছের নিচে বসে রইলেন। ট্রাক আসতে যেতে লাগল, কিন্তু কাউকে থামানোর সাহস হল না। অবশেষে তিনি সাহস করে একজন ট্রাক চালককে হাত দেখালেন। সেই ট্রাক থামল। ড্রাইভার নেমে বলল, কি ব্যাপার ম্যাডাম? মায়া তোতলাতে তোতলাতে বললেন, ওই খাবার আছে, 20 টাকায় পুরি তরকারি। ড্রাইভার হাসতে লাগলেন, জলখাবার? আরে, আমার তো রসগোল্লা চাই, আর তোমাকেও সাথে চাই, চলো এসো গাড়িতে। সে মায়ার কাপড়, মুখ আর শরীরের দিকে নোংরা দৃষ্টি দিল এবং কিছু অশ্লীল কথা বলতে বলতে হেসে হেসে ট্রাক চালিয়ে চলে গেল। মায়া সেখানেই দাঁড়িয়ে রইলেন, হাতে পুরি সবজির দোনা আর চোখ থেকে ঝরতে থাকা জল। তিনি আকাশের দিকে তাকালেন, হে ভগবান, এটাই কি ইজ্জতের রুজিরোজগারের পথ? সবাই কি আমাকে এভাবেই দেখবে? তিনি হাউনাউ করে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তটি ছিল তার ভেঙে পড়ার। কিন্তু বন্ধুরা, এটাই সেই মুহূর্ত ছিল যা তার গল্পের মোড় ঘুরিয়ে দিল। পিছন থেকে আরও একটি ট্রাক এসে থামল। এবার ট্রাক থেকে নামলেন একজন সরল মানুষ, রঘু। তিনি মায়ার কান্না দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বোনজি, কেউ কিছু বলল নাকি? মায়া প্রথমে কিছু বললেন না, তারপর চোখে জল নিয়ে বললেন, না, কিছু না। রঘু আবার জিজ্ঞেস করলেন, তুমি কিছু বিক্রি করছিলে? হ্যাঁ, পুরি সবজি 20 টাকা। তাহলে দাও, 2টো প্লেট দাও, আমি আর আমার কন্ডাক্টর খাব। রঘু আর তার কন্ডাক্টর সেখানেই বসে খেতে শুরু করলেন।
হয়তো খাবার খুব সুস্বাদু ছিল, বা হয়তো রঘু ইচ্ছা করে তার সাহস বাড়াতে চাইছিলেন। তিনি হেসে বললেন, খুব ভালো বানিয়েছ বঞ্জি, এবার রোজ এখানেই খাব। তারা ১০০ টাকা দিলেন এবং কিছু প্যাক করিয়ে নিলেন। মায়ার চোখে হালকা দীপ্তি ফিরে এলো। তার মন বলল, হয়তো এই দুনিয়াটা পুরোপুরি খারাপ নয়। কিন্তু সেদিন ২০০ টাকার বেশি কিছু বিক্রি হল না। বাকি খাবার এমনিতেই নষ্ট হয়ে গেল। রাতে বাড়ি গিয়ে তিনি ভাবলেন, না, এটা আমার দ্বারা হবে না। লোকেরা খাবার কম আর আমাকে বেশি ঘোরে। তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু ভেতরে কোথাও হরজিন্দরের স্মৃতি আর সেই এক অচেনা মানুষ রঘুর ভরসা তাকে থামিয়ে রাখছিল। পরের দিন সকালে তিনি প্রতিজ্ঞা করলেন, না, অন্তত সেই একজন ভালো মানুষের জন্য তো আবার যাব, হয়তো সে আবার আসবে। তিনি আবার রান্না করলেন, ঝোলা নিলেন এবং সেই গাছের নিচে গিয়ে বসে পড়লেন। কারণ এখন তার কাছে হারানোর মতো কিছু ছিল না, শুধু একটা আশা ছিল। কখনো কখনো জীবনে একটা ছোট আশা, কোনো অচেনা মানুষের একটা ভালো কথা, একটি সত্যিকারের হাসি এত বড় শক্তি দিয়ে যায় যে ভেঙে যাওয়া মানুষও আবার উঠে দাঁড়ায়। মায়ার সঙ্গেও কিছু তেমনই হয়েছিল। সেই রাতে তিনি খুব কেঁদেছিলেন, খুব ভেঙেছিলেন। কিন্তু সকালে হরজিন্দরের কথাগুলো আর রঘুর মুখটা বারবার তার চোখের সামনে ঘুরছিল। তিনি ভাবছিলেন, যদি আমি এখন হেরে যাই তাহলে আর কোনো রাস্তা থাকবে না। অন্তত একজন ভালো মানুষ তো আছেন যিনি আমার হাতের খাবার ইজ্জতের সঙ্গে খেয়েছেন। সকালের রোদ তার ছোট ঘরে এমনভাবে ঢুকে এলো যেন জীবন তাকে আবার ডাকছিল, চল, ওঠ, লড়াই কর, এখনও সব শেষ হয়নি। মায়া চোখ মুছলেন, আবার ২ কিলো আটা মাখলেন, আলুর সবজি বানালেন, চাটনি তৈরি করলেন, আর দোনা, গ্লাস, জল সব সামলালেন। তার পাগুলো এখন আর আগের দিনের মতো এত ভীতু ছিল না। মনে ভয় ছিল, কিন্তু কোথাও একটা আশাও ছিল। তিনি আবার সেই পুরনো গাছের নিচে পৌঁছে গেলেন, যেখানে কাল তাকে প্রথমবার অপমানও পেতে হয়েছিল আর মানুষত্বের ঝলকও দেখতে পেয়েছিলেন। কয়েক ঘণ্টা কেটে গেল। রাস্তায় ট্রাক আর গাড়িগুলো একইভাবে আসতে যেতে থাকল। মায়ার চোখ বারবার সেই দিকে দেখছিল যেখান থেকে কাল রঘু এসেছিলেন। সে কি আজও আসবে, নাকি কাল শুধু একবারের জন্য থেমেছিল? মনে প্রশ্ন ছিল, কিন্তু তিনি নিজের জায়গায় চুপচাপ বসে রইলেন। প্রায় দুপুরের সময় দূর থেকে একটি বড় লাল রঙের ট্রাক আসতে দেখা গেল। মায়ার হৃদস্পন্দন একটু দ্রুত হল। আহ, ওটা সেই ট্রাকই ছিল, সেই নম্বর প্লেট, সেই হর্নের আওয়াজ। ট্রাকটি কাছে আসতেই তিনি হালকা হাত নাড়িয়ে উঠে দাঁড়ালেন। ট্রাকটি ধীরে ধীরে গাছের নিচে থামল। দরজা খুলল আর নামলেন সেই মানুষটি, রঘু। রঘু হাসতে হাসতে বললেন, ও হো বঞ্জি, আজও দোকান খুলে গেল। তবে আপনি কালকের বাসি খাবার নিয়ে তো আসেননি? মায়া একটু লজ্জা পেয়ে বললেন, না না, আজও টাটকা বানিয়েছি। রঘু হেসে দিলেন, আমি তো মজা করছিলাম, চলো আজ দেখি মেনুতে কি নতুন আছে। তার পিছনে এবার শুধু তার কন্ডাক্টরই নয়, আরও ২জন ট্রাকওয়ালাও ছিলেন। সবাই হাসি ঠাট্টার মধ্যে বললেন, ভাবিজি, খাবার বের করো, কাল তো মজা এসে গিয়েছিল। মায়া পুরি সবজি পরিবেশন করতে শুরু করলেন। তার হাতে এখন ঘাবড়ানোর ভাব কম, আত্মবিশ্বাস একটু বেশি ছিল। রঘুও সাহায্য করতে লাগলেন, জলের গ্লাস দেওয়া, দোনা ধরানো। অল্প সময়ের মধ্যেই ৪-৫ জন ট্রাকওয়ালা ভাই সেখানে বসে খেতে লাগলেন। রাস্তার পাশে সেই গাছতলার ছোট ঠেলাগাড়িটি এখন হালকা উৎসবে পরিণত হতে শুরু করেছিল। একজন ট্রাক ড্রাইভার খেতে খেতে বললেন, ভাবিজি, এমন স্বাদ তো আমরা বড় বড় ধাবাতেও পাইনি, আপনি রোজ এখানেই থাকবেন। অন্যজন বললেন, এখন থেকে আমাদের লাঞ্চ এখানেই হবে। মায়ার মুখে একটি হালকা হাসি এলো, সেই হাসি যা মাস ধরে কোথাও হারিয়ে গিয়েছিল। দুপুরের পরে রঘু যাওয়ার সময় বললেন, কাল একটু আগে এসো, আমরা সবাই এখানে একসঙ্গে থামব। আর তিনি ট্রাক চালিয়ে চলে গেলেন। মায়া তাকে যেতে থাকা অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন। হয়তো তিনি অনুভব করলেন যে তার সংগ্রামের পথে এখন কোনো সঙ্গী মিলেছে, কিছু না চেয়ে কোনো লোভ ছাড়া। পরেক দিনের মধ্যে মায়ার ছোট ঠেলাগাড়িটি সেই হাইওয়ের একটি পরিচিত ঠিকানা হয়ে গেল। ট্রাকওয়ালারা এসে খাবার খেতেন, হাসি ঠাট্টা করতেন এবং মায়াকে ভাবিজি বলে ডাকতেন। কখনো কখনো কেউ অশ্লীল মন্তব্যও করে দিত। কিন্তু রঘুর উপস্থিতিতে সব কিছু সীমিত থাকত। রঘু প্রায়শই সবার আগে আসতেন এবং সবার শেষে যেতেন। দিন কাটতে থাকল। মায়ার দৈনিক আয় এখন ২০০ টাকা থেকে বেড়ে ৭০০, ৮০০, ৯০০ টাকা পর্যন্ত পৌঁছাতে লাগল। তিনি এখন রোজ ৫ কিলো আটা মাখতেন, ২টো সবজি বানাতেন এবং সন্ধ্যায় ক্লান্ত হয়েও মুখে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতেন।
এখন তার ঘরে রুটির সুবাসের সঙ্গে আরও একটি জিনিস আসতে শুরু করেছিল, শান্তির ঘুম। কিন্তু বন্ধুরা, বলে তো, যখন জীবন একটু লাইনে আসতে শুরু করে তখনই কোনো নতুন পরীক্ষা দরজায় কড়া নাড়ে। এক সন্ধ্যায় যখন মায়া ঠেলাগাড়ি গুছিয়ে নিচ্ছিলেন, তখনই গ্রামের একজন লোক সেখানে এলো। সে গ্রামে গুজব ছড়ানোর জন্য বিখ্যাত ছিল। সে কটাক্ষ করে বলল, আরে বাহ মায়া, ট্রাকওয়ালাদের ভাবি হয়ে গেল, টাকাও আর বাকি সবও। কিছু ট্রাকওয়ালা রেগে তার দিকে তাকালো, কিন্তু সে হাসতে হাসতে চলে গেল। মায়ার মুখ মলিন হয়ে গেল। তার চোখে আবার সেই পুরনো ভয়গুলো ফুটে উঠল। কিন্তু রঘু তার কাছে এসে বললেন, কুকুররা ঘেউ ঘেউ করে, কিন্তু উঁট তার চলন পাল্টায় না। তুমি শুধু রান্না করো, বাকি সব আমি সামলে নেব। ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে মায়ার ঠেলাগাড়িটি গ্রাম এবং আশেপাশের ড্রাইভারদের মধ্যে বিখ্যাত হয়ে গেল। রঘু কখনো কখনো ছোট ছোট পরামর্শও দিতেন। কাল থেকে একটা ছোট মিষ্টিও রেখো, ট্রাকওয়ালারা মিষ্টির ভক্ত হয়, একটু আচারও সাথে দিয়ে দিও। মায়া অবাক হচ্ছিলেন যে একজন অচেনা মানুষ তাকে এভাবে সাহায্য করছেন কেন, কোনো বিনিময়ের আশা ছাড়া। কিন্তু প্রতিবার রঘুর চোখে তিনি শুধু সত্যতা দেখতে পেতেন, কোনো লোভ নয়। একদিন রঘু যাওয়ার সময় বললেন, কাল আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনব। মায়া জিজ্ঞেস করলেন, কি? তিনি হেসে বললেন, কাল জানতে পারবে ভাবিজি। পরের দিন দুপুরে যখন মায়া ঠেলাগাড়ি সাজিয়ে বসেছিলেন, তখনই দূর থেকে ট্রাকের বদলে একটা ছোট ঠেলাগাড়ি আসতে দেখা গেল, যা রঘু এবং ২-৩ জন ড্রাইভার ঠেলে আনছিলেন। রঘু হেসে বললেন, এই নাও, এখন তুমি আর মাটিতে বসবে না, এর উপর সাজিয়ে খাবার বিক্রি করো। কাজও সহজ হবে, আর দূর থেকেও দেখা যাবে যে এখানে কোনো ধাবা আছে। মায়া কিছু বলতে পারলেন না, তার চোখে জল এসে গেল, গলায় শব্দ আটকে গেল। শুধু আস্তে করে বললেন, রঘু, তুমি আমার জন্য এসব কেন করলে? তিনি হাসলেন, কারণ কখনো কখনো কাউকে কোনো কারণ ছাড়াই আপন বলে মানা হয়। সেই দিন সন্ধ্যায় যখন মায়া ঠেলাগাড়ি গুছিয়ে নিচ্ছিলেন, তখন আকাশে হালকা গোলাপি রোদ ছিল, হাওয়ায় খাবারের সুবাস আর শান্তি মিশেছিল। মায়া প্রথমবারের মতো একা আকাশের দিকে তাকালেন এবং মুচকি হাসলেন। তার মনে হল এখন তার জীবন সত্যি সত্যি মোড় নিয়েছে। বন্ধুরা, বলে তো, যখন জীবনের পথে সবকিছু একটু ঠিকঠাক চলতে শুরু করে, তখন ভাগ্য কোনো না কোনো এমন কাঁটা ছড়িয়ে দেয় যা পায়ে বিঁধে আমাদের পরীক্ষা করে। তুমি ভেঙে পড়বে নাকি আরও শক্তিশালী হবে? মায়ার জীবনেও এখন স্থিরতা আসতে শুরু করেছিল। তার ছোট ঠেলাগাড়িটি হাইওয়েতে বিখ্যাত হয়ে গিয়েছিল। রোজ সকালে তিনি টাটকা খাবার বানাতেন, দুপুরে ঠেলাগাড়ি সাজাতেন এবং সন্ধ্যায় শত শত আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতেন। রঘুও রোজ আসতেন, সাহায্য করতেন, উৎসাহ দিতেন। তিনি এখন তার কাছে শুধু একজন খরিদ্দার নন, বরং একজন সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছিলেন, কিছু না বলে, কোনো অধিকার না দেখিয়ে। একদিন দুপুরে যখন ঠেলাগাড়ির কাছে ভিড় লেগেছিল, তখনই মায়ার গ্রাম থেকে কিছু মহিলা সেখানে এসে পৌঁছালেন। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বললেন, দেখো তো, অল্প বয়সী বিধবা ব্যবসা খুলেছে, ট্রাকওয়ালাদের ভাবি হয়ে গেল, টাকা রোজগারের ভালো উপায় খুঁজেছে। মায়া শুনলেন কিন্তু চুপ থাকলেন। এখন তার এই কটাক্ষগুলোর অভ্যাস হতে শুরু করেছিল। কিন্তু বন্ধুরা, গ্রামের মুখে লাগা আগুন খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ির কানে পৌঁছে যায়। রাতে যখন তিনি খাবার বুঝিয়ে বাড়ি ফিরলেন, তখন শ্বশুরবাড়ির দরজা জোর করে খোলা হল। সামনে তার ৩ দেওর এবং শ্বশুর দাঁড়িয়েছিলেন। শ্বশুর রেগে বললেন, তুই দিনভর ওখানে রাস্তায় কি করিস? গ্রাম জুড়ে আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছিস তুই। মায়া ঘাবড়ে গিয়ে বললেন, আমি শুধু খাবার বিক্রি করি। খাবার নাকি অন্য কিছু? লোকেরা বলছে তুই ট্রাকওয়ালাদের সাথে দোস্তি করছিস। যদি টাকাই রোজগার করতে হতো তাহলে গ্রামের পাশে কাজ কর, ওখানে হাইওয়েতে কেন দাঁড়িয়ে থাকিস? দেওরদের মধ্যে একজন বলল, তুই আমাদের খানদানের নাম ডুবিয়ে দিয়েছিস, মেয়ে হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস, লজ্জা করে না? মায়ার চোখে জল এসে গেল, কিন্তু তিনি সাহস করে বললেন, যখন আমার স্বামী জীবিত ছিলেন তখন তো আপনারা সবাই তাকে কখনো সাহায্য করেননি। আজ যখন তিনি নেই, তখন আমি ক্ষুধার্ত হয়ে মরে যাই, ভিক্ষা চাই? আমি পরিশ্রম করছি, ভুল কিছু করছি না। শ্বশুর চিৎকার করে উঠলেন, খুব কথা বলতে শিখেছিস, কাল থেকে যদি ঠেলাগাড়িতে যাস তাহলে পরিণতি ভালো হবে না। মায়া চুপচাপ নিজের ঘরে চলে গেলেন, দেওয়ালে হেলান দিয়ে বসে থাকলেন, চোখ থেকে জল থামছিল না। তিনি ভাবছিলেন, সত্যিই কি ইজ্জতের জীবনযাপন করা এত কঠিন হয়? পরের দিন সকালে তিনি আবার ঠেলাগাড়ি নিয়ে হাইওয়েতে পৌঁছালেন। রঘু সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি মায়ার মুখে বিষণ্ণতা দেখলেন আর জিজ্ঞাসা করলেন,
কি হয়েছে? কিছু ঠিক লাগছে না? মায়া সব বলে দিলেন, শ্বশুরবাড়ির কথা, কটাক্ষ, হুমকি। রঘু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, দেখো মায়া, দুনিয়ায় ধরনের মানুষ হয়। এক, যারা তোমাকে পুড়ে যেতে দেখে খুশি হয়, আর দুই, যারা তোমাকে তোলার জন্য হাত বাড়ায়। তোমার বাড়ির লোকেরা প্রথম ক্যাটাগরিতে। যদি তুমি এখন পিছিয়ে যাও, তাহলে ওরাই জিতে যাবে। সেই দিন মায়া পুরো আত্মবিশ্বাস দিয়ে ঠেলাগাড়ি লাগালেন। ভিড় এলো, খাবার বিক্রিও হলো, আর তার চোখে ভয়ের জায়গায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। কিন্তু বন্ধুরা, যখন ভালো দিন আসে, খারাপ লোকদের অস্থিরতাও বেড়ে যায়। 3 দিন পরে সন্ধ্যায় যখন তিনি ঠেলাগাড়ি গুছিয়ে নিচ্ছিলেন, তখনই গ্রাম থেকে তার 3 দেওর এলেন। কেউ একজন রঘুকে আগেই হাইওয়ে থেকে সরিয়ে দিয়েছিল, যাতে তিনি পাশে না থাকেন। দেওররা কিছু না বলে ঠেলাগাড়িটি ধরে উল্টে দিলেন। বাসনপত্র ছড়িয়ে গেল, সবজি মাটিতে পড়ে গেল, ভিড় জমে গেল। একজন বলল, দেখে নিলি, আমরা বারণ করছিলাম, তবু এখানে চলে এসেছিলি। অন্যজন চিৎকার করে বলল, এই সব ব্যবসা বন্ধ করে দে, নইলে পরিণতি খারাপ হবে। মায়া হতবাক হয়ে গেলেন। তিনি প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু কেউ শুনল না। সেই ঠেলাগাড়িটি সেখানেই ভাঙা পড়ে রইল, এবং তিনি মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময়ে রঘুর ট্রাক ফিরে এলো। যেই তিনি এই দৃশ্য দেখলেন, তিনি দৌড়ে এলেন, ঠেলাগাড়িটি তুললেন, বাসনপত্রগুলো জড়ো করলেন। মায়াকে দেখে তার চোখে রাগও ছিল আর ব্যথাও। কে করেছে এসব? তিনি জিজ্ঞেস করলেন। মায়া ধীরে ধীরে বললেন, বাড়ির লোকেরা। রঘু মায়ার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, না মায়া, এই ঠেলাগাড়ি ভেঙে যেতে পারে, বাসনপত্র ছড়িয়ে যেতে পারে, কিন্তু তোমার সাহস কখনো ভাঙতে দিও না। তুমি একা নও এখন। মায়ার জল তার শব্দের সঙ্গে মিশে গেল। তিনি প্রথমবারের মতো কারো চোখে দেখে অনুভব করলেন, এই মানুষটি শুধু কথায় নয়, সত্যিই আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু মামলা এখানেই শেষ হলো না। দেওররা পরের দিন গ্রামের থানায় অভিযোগ করল, আমাদের বউ রাস্তায় নোংরা কাজ করে, ট্রাকওয়ালাদের সাথে ভুল সম্পর্ক রাখে। পুলিশ এলো, মায়াকে ভয় দেখালো, ধমকালো, খুব তেজ বেড়েছে তোর, থানায় নিয়ে চলি। সেই সময় যদি রঘু না থাকতেন, তাহলে মায়া হয়তো ভেঙে পড়তেন। রঘু মাঝখানে এসে বললেন, এই নারী ইজ্জতের সঙ্গে খাবার বিক্রি করে, আমরা নিজে দেখেছি। যদি কেউ মিথ্যা বলে, তাহলে সাক্ষী আমি দেব। কিন্তু পুলিশের হুমকি এবং গ্রামের গুজবে মায়ার মন ভেঙে গিয়েছিল। 3 দিন পর্যন্ত তিনি ঠেলাগাড়ি নিয়ে হাইওয়েতে গেলেন না। রঘু রোজ আসতেন, কিন্তু তাকে সেখানে না পেয়ে ফিরে যেতেন। তৃতীয় দিনে যখন তিনি তার ঘরে পৌঁছালেন, তখন দেখলেন মায়া কোণে বসে আছেন। ভাঙা ঠেলাগাড়িটি একপাশে পড়ে আছে, মুখে ক্লান্তি, চোখে হার। আর হবে না রঘু, এই লোকেরা আমাকে বাঁচতে দেবে না। তার কণ্ঠে সেই ব্যথা ছিল যা ভেতর পর্যন্ত কেটে দেয়। রঘু কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, যদি এই জায়গা তোমাকে বাঁচতে না দেয়, তবে চলো আমরা জায়গা পাল্টে ফেলি। মায়া অবাক হয়ে বললেন, কি মানে? রঘু হাসলেন, আমি 2-3 দিনের মধ্যে ফিরে আসছি, তারপর দেখো। 3 দিন পরে রঘু ট্রাক নিয়ে লুধিয়ানার কাছে একটি পুরনো রাস্তায় পৌঁছালেন। সেখানে একটি ধাবা অনেক মাস ধরে বন্ধ ছিল। তিনি মালিকের সঙ্গে কথা বললেন, ভাড়ায় নেওয়ার কথা পাকা করলেন। তারপর মায়াকে ডেকে বললেন, দেখো, এখন থেকে এটাই তোমার ঠিকানা। না গ্রামের লোক, না কটাক্ষ, শুধু রাস্তা, খাবার আর তোমার নাম। মায়ার চোখ ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকালেন। হরজিন্দর, তুমি থাকলে হয়তো এখানেই থাকতে, কিন্তু ভগবান এমন কাউকে পাঠিয়েছেন যিনি না চাইতেই আমার পাশে দাঁড়িয়েছেন। রঘু এবং তার কিছু সঙ্গী ড্রাইভার মিলে পুরনো ধাবাটি পরিষ্কার করলেন, বাসনপত্র জড়ো করলেন, রান্না করার জায়গা সাজালেন, এবং কিছুদিনের মধ্যেই মায়া ধাবা শুরু হয়ে গেল। এখন তিনি রাস্তার পাশের একজন ভীত নারী রইলেন না। এখন তিনি একজন ধাবা চালানো আত্মনির্ভরশীল মহিলা হয়ে উঠেছিলেন। আর সবচেয়ে বড় কথা, এখন তিনি ভয় পেতেন না। বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের সবচেয়ে বড় পরীক্ষা তখনই নেয়, যখন আমরা ভাবি যে এখন সবকিছু ঠিক চলতে শুরু করেছে। মায়ার জীবনেও এখন নতুন সকাল এসে গিয়েছিল। লুধিয়ানার কাছে তৈরি সেই পুরনো ধাবাটিকে যখন তিনি আবার সাজালেন, তখন যেন নিজের ভাঙা জীবনকেও তিনি আবার আকার দিয়ে দিলেন। মায়া ধাবা এখন ট্রাক চালক, স্থানীয় লোক এবং পথযাত্রীদের মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছিল। রোজ সকালে উঠে তিনি রান্না করতেন, হাসতে হাসতে গ্রাহকদের স্বাগত জানাতেন, এবং সন্ধ্যায় ধাবার বাইরে বসে ডুবন্ত রোদ দেখতেন। সেই ডুবন্ত রোদ তাকে হরজিন্দরের স্মৃতি এবং রঘুর সঙ্গের উষ্ণতাও মনে করাত। এখন রঘু রোজ আসতে পারতেন না, কারণ মায়ার ধাবা তার রুট থেকে 30-40 কিমি দূরে ছিল।
তিনি প্রথমে 10-15 দিন রোজ আসতে যেতেন। তারপর তার কাজের রুটিন ঠিক হওয়ার পরে তিনি 10-11 দিনে একবার অবশ্যই দেখা করতে আসতেন। প্রতিবার এসেই ধাবার বাইরে ট্রাক থামানো, ভাবিজি খাবার তৈরি, আর তারপর মায়ার হাসতে হাসতে জবাব, ভাইয়াজি আপনার জন্য সব সময়। ধীরে ধীরে দুজনের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল যাতে না কোনো আনুষ্ঠানিকতা ছিল, না কোনো ভয়, শুধু একটি অকথিত বোঝাপড়া এবং গভীর বিশ্বাস। কিন্তু বন্ধুরা, গল্পের আসল ঝড় এবার আসতে চলেছিল। একদিন হঠাৎ করে রঘুর ফোন বন্ধ হয়ে গেল। তিনি না তো ধাবায় এলেন, না কোনো ড্রাইভারের কাছ থেকে তার কোনো খবর মিলল। প্রথমে মায়া ভাবলেন হয়তো রুট পাল্টে গেছে, কিন্তু যখন 1 মাস কেটে গেল আর তার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তার মনে অস্থিরতা বাড়তে লাগল। রাতে ধাবার কোণে বসে তিনি প্রায়শই আকাশের দিকে দেখতেন আর ভাবতেন, কোথাও সে আমার থেকে দূরে তো চলে গেল না, সে কি আর ফিরে আসবে না? তিনি নিজে বিহার গিয়ে খুঁজতে চেয়েছিলেন, কিন্তু তিনি রঘুর গ্রামও জানতেন না। 1 বছর এভাবেই কেটে গেল। মায়ার ধাবা চলছিল, জীবন নিজের গতিতে ছিল, কিন্তু মনে একটি কোণ সব সময় খালি থাকত, রঘুর অভাবের। এবং তারপর একদিন ধাবায় একজন অচেনা মানুষ এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি রঘুকে চেনেন? মায়ার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, চোখে হালকা দীপ্তি আর ভয় একসঙ্গে। হ্যাঁ, চিনি। তিনি কোথায় আছেন? কেমন আছেন তিনি? লোকটি গভীর শ্বাস নিয়ে বললেন, তিনি জেলে আছেন। মায়া যেন পাথরের মতো জমে গেলেন। কি, জেলে? হ্যাঁ, বিহারে। তার ওপর অভিযোগ লেগেছে যে তিনি নিজের প্রতিবেশীর সঙ্গে খারাপ কাজ করেছেন। মায়ার চোখে জল এসে গেল। তিনি কাঁপতে থাকা ঠোঁটে বললেন, না, এটা মিথ্যা। রঘু এমন করতে পারেন না। আমি তাকে চিনি। তার চেয়ে বেশি কেউ পুরুষদের বুঝতে পারে না। সেই লোকটি বলল, তিনি জেল থেকে বার্তা পাঠিয়েছেন, যদি আপনি কোনো সাহায্য করতে পারেন তো করুন, তার কাছে কেউ নেই। 1 মুহূর্তও নষ্ট না করে মায়া বললেন, হ্যাঁ, আমি সাহায্য করব, যেমন করে পারি। কিছুদিন পর তিনি প্রথমবারের মতো নিজের গ্রাম থেকে শত শত কিলোমিটার দূরে বিহারের মাটিতে পৌঁছালেন। পাটনা জেলের বাইরে দাঁড়িয়েছিলেন। মনে ভয় ছিল, কিন্তু পায়ে একটি অদ্ভুত দৃঢ়তা। দেখা করার ঘরে যখন রঘুকে আনা হলো, তখন তিনি তাকে দেখে যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার চোখে বিস্ময়, স্বস্তি এবং ব্যথা সবকিছু ছিল। মায়া, তুমি? মায়ার চোখ ভরে এলো। আমি জানি তুমি কিছু করনি, এই জন্যই এসেছি। রঘু হাউমাউ করে কেঁদে ফেললেন। আমি কিছু করিনি মায়া, কসম, ওরা মিথ্যা মামলা করেছে, আমি ফেঁসে গেছি। মায়া তার হাত ধরলেন। তুমি চিন্তা করো না, যতক্ষণ আমি বেঁচে আছি তুমি একা নও। তিনি সেখান থেকেই উকিলদের সঙ্গে কথা বললেন, টাকা জোগাড় করলেন, ধাবার কিছু সঞ্চয় বের করলেন, কিছু ধার নিলেন, জামিন করালেন, সাক্ষী জোগাড় করলেন। মামলা লম্বা চলল, কিন্তু মায়া একটি দিনও পিছনে ফিরে তাকালেন না। তিনি প্রতি কয়েক সপ্তাহে বিহার যেতেন, কোর্টের শুনানিতে হাজির হতেন এবং ধাবার কাজও সামলাতেন। দিনে রান্না করা, রাতে কোর্টের কাগজপত্র, এটাই তার দিনলিপি হয়ে গিয়েছিল। অবশেষে সেই দিন এলো যখন কোর্টে রঘুকে মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। জজ বললেন, কোনো শক্ত প্রমাণ নেই, সাক্ষীদের বয়ানে মিল নেই, অভিযুক্ত নির্দোষ। জেল থেকে যেই রঘু বেরোলেন, মায়া আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। রঘু তাকে দেখলেন এবং চোখেই সব কিছু বলে দিলেন। তিনি দৌড়ে এলেন এবং প্রথমবারের মতো মায়াকে আলিঙ্গন করলেন। আমি জানতাম তুমি আমাকে ছাড়বে না। মায়ার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। কারণ আমি তোমাকে বুঝি রঘু, দুনিয়ার সব পুরুষ আমার দিকে ভুল নজর দিয়েছে, কিন্তু তুমিই ছিলে যিনি আমাকে ইজ্জত আর ভরসা দিয়েছ। রঘুর গলা কাঁপছিল। মায়া, আমিও তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। ভয় পেতাম যে কোথাও তুমি খারাপ না মনে করো। মায়া হালকা হাসির সঙ্গে জল মুছলেন। আর আমি ভাবতাম হয়তো তুমি আমাকে সেই চোখে দেখোই না। দুজনেই হেসে উঠলেন, কিন্তু সেই হাসি ব্যথার মধ্য দিয়ে এসেছিল। একটি লম্বা সফর, কটাক্ষ, সমাজ, অভিযোগ, খিদে এবং জেল পেরিয়ে শুরু হওয়া এই গল্প 2025 সালে এক নতুন দিকে পৌঁছে গিয়েছিল। এখন মায়া ধাবা শুধু একটি ধাবা নয়, এটি দুটি ভাঙা জীবনের পরিশ্রম, বিশ্বাস এবং ভালোবাসার উদাহরণ হয়ে উঠেছিল। মায়া এবং রঘু এখন একসঙ্গে সেই ধাবা চালান। ট্রাকওয়ালারা তাদের স্বামী স্ত্রীর মতো চেনেন। গ্রামবাসীর মুখ বন্ধ হয়ে গেছে, কারণ মায়া এখন কারো দয়ার ওপর নয়, নিজের পরিশ্রমের ওপর বাঁচেন।
গল্পের শিক্ষা, মরাল অব দ্য স্টোরি। বন্ধুরা, মায়া আর রঘুর গল্প আমাদের এটাই শেখায় যে ইজ্জতের জীবন সহজ হয় না, কিন্তু অসম্ভবও নয়। যদি সাহস খাঁটি হয় এবং সঙ্গ খাঁটি হয়, তাহলে সমাজের কটাক্ষ, মিথ্যা অভিযোগ এবং সমস্যা কিছুই টিকতে পারে না। আর সবচেয়ে বড় কথা, জীবনে আমাদের সব সময় কোনো না কোনো এমন মানুষ অবশ্যই মেলে যে কোনো স্বার্থ ছাড়া আমাদের ভেঙে পড়া থেকে বাঁচিয়ে নেয়। তাই কখনো হার মানবেন না এবং কখনো কারো ইজ্জত কম করে দেখবেন না, কারণ একজন নারীর সবচেয়ে বড় শক্তি তার আত্মসম্মান। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলবেন না, যাতে পরের বার যখন কোনো নতুন আবেগপূর্ণ গল্প আসে তা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও সত্যিকারের মন ছুঁয়ে যাওয়া গল্প আনার শক্তি দেয়।